সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন হুমায়ুন আহমেদ রচিত এই সব দিন রাত্রি উপন্যাসটির ৩০তম পর্ব। আমি ওয়ারা কারিম, সাথে থাকুন। নীলু চিটাগাং গিয়েছিল ২ দিনের জন্যে, তাকে থাকতে হলো ৬ দিন। অফিসের কাজকর্মে এমন এক জট তারা পাকিয়ে রেখেছে যা খোলার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। ৩৬ লক্ষ টাকার হিসেবের গরমিল। একবার অডিট হওয়ার পর দ্বিতীয়বার অন্য একটা কোম্পানিকে দিয়ে অডিট করানো হলো। তারা আবার সব ঠিকঠাক পেল। কোম্পানির একটি মাইক্রোবাস হরতালের দিন পুড়ে গেছে এমন রিপোর্ট আছে। আবার গোপন চিঠিও আছে যে বাসটি বিক্রি করে দেয়া হয়েছে। রং বদলে সেটা এখন চিটাগাং নাজিরহাট লাইনে ট্রিপ দেয়। চিঠিতে চ্যাসিস নাম্বার পর্যন্তও দেয়া। অফিসে বিভিন্ন লোকদের ইন্টারভিউ নেওয়ার সময় মনে হয় কেউ সত্যি কথা বলছে না। এটাও বিশ্বাস্য নয়। এতগুলি লোকের সবাই মিথ্যা কথা বলবে কেন? নীলু অস্থির হয়ে পড়ল। অফিসের এই ঝামেলা তার সহ্য হচ্ছে না। সন্ধ্যাবেলা ডাক বাংলোয় ফিরে তার কাঁদতে ইচ্ছে করে। চলে যাবে সে উপায়ও নেই। তদন্তের দায়িত্ব অস্বীকার করার সাহস তার নেই। রাতে তার ভালো ঘুম হয় না। এক রাতে ভয়াবহ একটা স্বপ্ন দেখল। উলের কাঁটা নিয়ে টুনি খেলছে। হঠাৎ খোঁচা লাগলো চোখে। রক্তারক্তি কাণ্ড। ডাক্তার এলো এবং গম্ভীর মুখে বলল, একটা চোখে খোঁচা লাগলেও 2টি চোখই নষ্ট। তবে চিন্তার কিছু নেই, পাথরের চোখ লাগিয়ে দেব। আসল নকল কেউ বুঝতে পারবে না। নীলু স্বপ্নের মধ্যেই চেঁচিয়ে বলল, এসব আপনি কি বলছেন? ডাক্তার তার দাড়িতে হাত বুলাতে বুলাতে বলল, পাথরের চোখ আপনার পছন্দ না হলে 2টি মার্বেল বসিয়ে দিতে পারি। মার্বেলও খারাপ হবে না। অনেক রকমের রং আছে, আপনি নিজে পছন্দ করে নিতে পারেন। ঘুম ভেঙে গেল। নীলুর গা দিয়ে টপ টপ করে ঘাম পড়ছে। এরকম কুৎসিত স্বপ্ন মানুষ দেখে? এরকম স্বপ্ন দেখার পরও কি কেউ বাসায় ফিরে না গিয়ে থাকতে পারে? নীলুকে থাকতে হলো। ঢাকায় যেদিন রওনা হলো সেদিন তার মনে হলো যেন কত দীর্ঘকাল বাইরে কাটিয়ে ফিরছে। ঢাকা পৌঁছেই দেখবে সব বদলে গেছে। সবাইকে অচেনা লাগবে। টুনি সম্ভবত লজ্জা লজ্জা মুখে পর্দার আড়ালে থাকবে। লজ্জা ভাঙতে তার সময় লাগবে। ইস, কতদিন যে সে মেয়েটাকে দেখে না। কল্পনার সঙ্গে বাস্তব বোধহয় কখনোই মিলে না। নীলু ঢাকায় পৌঁছলো বিকেলে। কিছুই বদলায়নি, সব আগের মতো আছে। টুনির হাতে একটা চকবার আইসক্রিম। আইসক্রিমে তার জামা মাখামাখি হয়ে গেছে। নীলু ভেবেছিল তাকে দেখেই টুনি ছুটে আসবে। তা হলো না। ঠিক সেই মুহূর্তে টুনির আইসক্রিমের একটা বড় অংশ ভেঙে পড়ে যাচ্ছে। সে তার ভাঙা টুকরো সামলাতে ব্যস্ত হয়ে পড়ল। কেমন আছো মা? ভালো। তুমি আজ আসবে আমরা জানতাম। কিভাবে জানতে? আব্বু টেলিফোন করেছিল। তোমাদের আর সব খবর কি? দাদির একটা দাঁত পড়ে গেছে। তাই নাকি? দাদিকে পেতনির মতো লাগছে। ছি, এসব বলতে নেই। বললে কি হয়? আল্লাহ পাপ দেন। কাছে আসো মা, আমাকে একটু আদর দাও। তোমার গায়ে আইসক্রিমের রস লেগে যাবে। লাগুক। এসো, আমাকে একটা চুমু দাও। টুনি লজ্জিত মুখে মাকে চুমু খেয়ে ফিসফিস করে বলল, জানো মা, বাবলু এখনো আসেনি। সে কি? কেন? কি জানি। বাসার আর সব লোকজন কোথায়? মনে হচ্ছে তুমি ছাড়া কেউ নেই। বুয়া আছে, দাদা দাদিকে নিয়ে ডাক্তারের কাছে গেছে। আব্বু অফিসে, চাচাও অফিসে। তোমাকে একা ফেলে গেছে? একা কোথায়, বুয়া তো আছে। নীলু গোসল করতে ঢুকল। টুনিকে বলল দরজার পাশে দাঁড়িয়ে তার সঙ্গে কথা বলতে। টুনি বলল, কেন মা? নীলু হেসে বলল,
অনেকদিন পর তোমার সঙ্গে দেখা তো, তাই তোমার কথা শুনতে ভালো লাগছে। আমি খুব সুন্দর করে কথা বলা শিখেছি, তাই না মা? হ্যাঁ। বাবলু কি আমার মতো সুন্দর করে কথা বলতে পারে? না, সে তো কথাই বলে না। ছোট চাচি কি আর আসবে না মা? নিশ্চয়ই আসবে। বিনা খালার মা বলেছে আর আসবে না। তাই বলেছে বুঝি? হ্যাঁ। গোসলের পানি কনকনে ঠান্ডা, তবু নীলু মাথায় মগের পর মগ ঠান্ডা পানি ঢালছে। বন্ধ দরজার ওপাশে টুনি দাঁড়িয়ে ছেলে মানুষই সব কথা বলছে। বড় ভালো লাগছে শুনতে। তুমি আমার কথা ভেবেছিলে টুনি? হ্যাঁ, ভেবেছি। কেঁদেছিলে আমার জন্যে? না। কাঁদুনি কেন? আমি বড় হয়েছি তাই। বড়রা বুঝি কাঁদে না? না। বড় বড় মেয়েরা যখন বিয়ে করে বাপের বাড়ি ছেড়ে চলে যায় তখন তো কাঁদে, কাঁদে না? হ্যাঁ, কাঁদে। তুমি কাঁদবে না? হ্যাঁ, কাঁদব। মনোয়ারা ফিরলেন সন্ধ্যা মিলাবার পর। নীলুকে দেখেও কিছু বললেন না। তার মুখ গম্ভীর, রাগী রাগী চোখ। হোসেন সাহেবও কেমন যেন বিপর্যস্ত। নীলু বলল, ঝামেলায় এত দেরি হলো মা, আপনারা ভালো ছিলেন তো? তিনি জবাব না দিয়ে ভেতরে ঢুকে গেলেন। হোসেন সাহেব বললেন, আজ আর তোমার শাশুড়িকে কিছু জিজ্ঞেস করো না মা, জবাব পাবে না। নীলু বিস্মিত হয়ে তাকালো। হোসেন সাহেব দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, তোমার শাশুড়ির সামনের দুটা দাঁত ডাক্তার ফেলে দিয়েছেন। আগে পড়েছে একটা, বিশ্রী দেখাচ্ছে, তাকানো যাচ্ছে না। হোসেন সাহেবের মুখ করুণ হয়ে গেল, যেন তার নিজেরই সামনের দুটি দাঁত নেই। মেয়েদের সৌন্দর্যই হচ্ছে দাঁত, বুঝলে মা? বাঁধিয়ে নিলেই হবে বাবা। বাঁধানো দাঁত কি আর আগের মতো হয়? তুমি ভালো ছিলে তো মা? জি বাবা, ভালোই ছিলাম। তুমি দূরে থেকে বেঁচে গেছো। তোমার শাশুড়ি দাঁতের যন্ত্রণায় চিৎকার চেঁচামেচি করে সবার মাথা খারাপ করিয়ে দিয়েছে। শফিক এবং রফিক দুজনেই একসঙ্গে এলো রাত 11টায়। নীলুর চোখ ঘুমে বন্ধ হয়ে আসছে, তবু সে জেগে আছে। মনোয়ারাও জেগে। ডেন্টিস্ট যে তাকে কি পরিমাণ কষ্ট দিয়েছে এটা তিনি চতুর্থবারের মতো বলছেন। বেটা গর্ধব কিছুই জানে না। আমার মনে হয় নকল করে পাশ করেছে, অবশ না করেই দাঁত তুলে ফেলেছে। বলেন কি মা? মহা হারামজাদা, উল্টা আমাকে ধমক দেয়। সে কি? হ্যাঁ, বলে কি, আপনি শুধু শুধু এত হইচই করছেন কেন? খুব অন্যায়। ইচ্ছা করছিল ছোকরার কানটা টেনে ছিঁড়ে দেই। আপনি শুয়ে পড়ুন মা, দাঁতের ব্যথায় কষ্ট পাচ্ছেন। মনোয়ারা ঘুমোতে যেতে রাজি নন। তিনি আজকের ভয়াবহ অভিজ্ঞতার কথা তার দুই ছেলেকে না শুনিয়ে ঘুমোতে যেতে রাজি নন। সেই সুযোগ তার হলো না। রফিক ঘরে ঢুকেই বলল, বাহ মা, তোমাকে তো সুন্দর লাগছে, কেমন যেন ড্রাকুলার মতো দেখাচ্ছে। মনোয়ারা কিছুক্ষণ অগ্নিদৃষ্টিতে তাকিয়ে থেকে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। রফিক বলল, ভাবি তাড়াতাড়ি ভাত দাও, খিদে লেগেছে। এতদিন পর এলাম, প্রথম কথাটা এই, কেমন ছিলাম জিজ্ঞেস করো, সাধারণ ভদ্রতাটুকু দেখাও। কেমন ছিলে ভাবি? প্রশ্ন করে রফিক উত্তরের জন্য অপেক্ষা করল না, বাথরুমে ঢুকে গেল। রাতে ঘুমোতে যাবার আগে শফিক তার অভ্যাস মতো 1 কাপ চা খেতে চাইল। বলল, তোমার যাবার দরকার নেই, কাজের মেয়েটাকে বলো, ও দেবে। আমি বানিয়ে আনি।
নীলু শোবার আগে কখনো চা খায় না। আছে নিজের জন্যেও 1 কাপ বানালো। শফিককে চায়ের কাপ এগিয়ে দিতে দিতে বলল, তুমি কি আমার উপর রাগ করেছ? রাগ করব কেন? 2 দিনের কথা বলে 6 দিন কাটিয়ে এলাম, এই জন্যে। প্রয়োজন হয়েছে থেকেছ, এই নিয়ে রাগ করব কেন? তোমার কথা শুনলে মনে হয় আমার স্বভাব হচ্ছে অকারণে রাগ করা। আমি কি সেরকম? না। শফিক হাতের সিগারেট ফেলে দিয়ে বলল, একবার ভেবেছিলাম তোমাকে কোনো খবর না দিয়ে হঠাৎ টুনিকে নিয়ে চিটাগাং উপস্থিত হব। দেখব তুমি কি করো। এলে না কেন? তোমরা এলে আমার কত ভালো লাগতো। বলতে বলতে কি যে হলো, নীলু ঝরঝর করে কেঁদে ফেলল। শফিক অবাক হয়ে বলল, কি ব্যাপার? কি যে ব্যাপার তাকে নীলু নিজেও জানে। আমরা আমাদের কতটুকুই বা জানি। শফিক আবার বলল, কি হয়েছে নীলু? তার গলার স্বর আশ্চর্য কোমল শোনালো। নীলু বলল, কিছু হয়নি, এসব ঘুমোতে যাই। বিছানার মাঝামাঝি টুনি শুয়ে আছে। নীলু নিজেই তাকে একপাশে সরিয়ে দিল। সরিয়ে দিতে গিয়ে লক্ষ্য করল টুনির বাঁ চোখের নিচে ছোট একটা কালো বিন্দু উঁচু হয়ে আছে। নীলু বলল, ওর এখানে কি হয়েছে? উলের কাঁটা দিয়ে খোঁচা লাগিয়েছে, আর একটু হলে চোখে লাগতো। নীলুর গা দিয়ে ঠান্ডা একটা স্রোত বয়ে গেল। সে তার মেয়ের কপালে হাত রাখল। গা কেমন যেন গরম গরম লাগছে। নীলু বলল, দেখো তো ওর শরীরটা কি গরম? শফিক গা করল না, সহজ স্বরে বলল, এই ঠান্ডায় পাতলা একটা জামা গায়ে দিয়ে ঘুরে জ্বরজারি হয়েছে আর কি। বাচ্চাদের মাঝে মাঝে অসুখ বিসুখ হওয়া ভালো, এতে শরীরে অ্যান্টিবডি তৈরি হয়। কে বলেছে তোমাকে? কেউ বলেনি, কোথায় যেন পড়েছি। এসো, ঘুমোতে এসো। নীলু আবার মেয়ের কপালে হাত রাখল। গা গরম, নাকের উপর বিন্দু বিন্দু ঘাম। বাচ্চাদের জ্বরজারি সবসময়ই হয়, কতবার এমন হয়েছে, কিন্তু আজ নীলুর এরকম লাগছে কেন? শারমিন বিকেলে বাগানে হাঁটছিল। তার গায়ে আকাশি রঙের একটা চাদর। এইমাত্র ঘুম থেকে উঠেছে বলে চোখ মুখ ফোলা ফোলা। তার দুপুরে ঘুমানোর অভ্যেস নেই, আজ কেন জানি ঘুমিয়ে পড়েছিল। বিকেলে ঘুম থেকে উঠলে মন কেমন করে, অজানা এক ধরনের কষ্ট হয়। কেন হয় কে জানে। সে হাঁটতে হাঁটতে কুল গাছের নিচে এসে দাঁড়ালো। পেকে সব টসটস করছে, খাওয়ার মানুষ নেই। আপা, বড়ই পেড়ে দেই, খান। না। তোমার নাম কি? আমার নাম কুদ্দুস। এই ছেলেটিকে সে আগে দেখেনি। 17-18 বছর বয়স। দেখলে মনে হয় কলেজে টলেজে পড়ে। ঝকঝকে পরিষ্কার দাঁত। টুথপেস্টের সুন্দর একটা বিজ্ঞাপন হয় একে দিয়ে। কুদ্দুস, তুমি আমাকে চা খাওয়াতে পারবে? এক্ষুনি আনছি আপা। বড় সাহেবের সঙ্গে চা খাবেন না? বাবা কি বাসায় নাকি? জি, দোতলার বারান্দায়। না, আমি বাগানে হাঁটতে হাঁটতে চা খাবো, তুমি এখানে নিয়ে এসো। চেয়ার দেই আপা? চেয়ার দিতে হবে না, হাঁটতে ভালো লাগছে। ছেলেটি প্রায় দৌড়াতে দৌড়াতে গেল। নতুন যারা আসে প্রথম দিকে তাদের কাজের উৎসাহের কোনো সীমা থাকে না। কিছুদিন পার হলে উৎসাহে ভাটা পড়ে, তখন আর ডাকাডাকি করেও পাওয়া যায় না। অবশ্যই এবার সবাই তার দিকে একটু বেশি নজর দিচ্ছে, কেউ না কেউ পাশে আছেই। এত যত্ন না করলেই সে ভালো থাকতো, নিজের মতো থাকতে পারত। নিজের মতো থাকতে ইচ্ছে করে, নিজের মতো থাকা সম্ভব হয় না। মালি খুন্তি দিয়ে মাটি ঠিক করছিল। খুন্তি রেখে সে শারমিনের দিকে আসছে। সেও এখন দীর্ঘ সময় ধরে নানান কথা বলবে, অপ্রয়োজনীয় অর্থহীন কথা।
গোলাপ গাছের কি অবস্থা হয়েছে দেখছেন আফা? না, দেখিনি। কি অবস্থা? ছোট ছোট ফুল, একদিনের বেশি থাকে না। এরকম হলো কেন? সেটাই তো আফা বুঝি না। সার দেই, পোকা মারার ওষুধ দেই। শারমিন চুপ করে রইল। মালিক খানিকক্ষণ চুপ করে থেকে বলল, মানুষজন বাগানে না আসলে ফুল হয় না আফা। তাই নাকি? জি আফা, মানুষের মায়া মোহব্বত গাছ পছন্দ করে। যে বাড়িতে দেখবেন মানুষজন নাই, সে বাড়িতে ফুলও নাই। বেশ মজা তো। এখন আপনি আইছেন, দেখেন কেমন ফুল ফুটে। ঠিক আছে, দেখব। কয়দিন থাকবেন আফা? শারমিন জবাব দিল না। সে কদিন থাকবে এটা নিয়ে সবাই বেশ উদ্বিগ্ন, সরাসরি কিংবা একটু বাঁকা পথে। এবারে সবাই কিছু একটা সন্দেহ করছে। সন্দেহ করাই স্বাভাবিক। এ বাড়িতে সে একা এসেছে, রফিক তার সঙ্গে আসেনি। প্রায় 9 দিন হয়ে গেল, এর মধ্যে একবার দেখাও করতে আসেনি। রহমান সাহেব ডাইনিং টেবিলে রফিক প্রসঙ্গ একবার তুলেছিলেন। শারমিন কোনো আগ্রহ দেখায়নি। ঠান্ডা স্বরে বলেছে, কাজ টাজ নিয়ে থাকে, তাই আসে না। রহমান সাহেব বললেন, এমন কোনো কাজ তো তার থাকার কথা নয়। শারমিন বলল, তাহলে হয়তো এ বাড়িতে আসতে লজ্জা পায়। এ বাড়ির মেয়ে বিয়ে করতে লজ্জা নেই, এ বাড়িতে আসতে লজ্জা? অন্য কোনো ব্যাপার কি আছে? তা আমি কি করে জানবো বাবা? আমি আমার নিজের কথা বলতে পারি, ওর কথা কি করে বলবো? তোর কথাই না হয় শুনি। কোন কথাটা শুনতে চাও? আর ইউ হ্যাপি? আমি জানি না বাবা। জানি না মানে? সত্যি জানি না। আমার মনে হয় আমার মধ্যে সুখী হবার তেমন কোনো ক্ষমতা নেই। যারা সুখী হয় তাদের মধ্যে সুখী হবার বীজ থাকে। জল, হাওয়া এবং ভালোবাসায় সেই বীজ থেকে গাছ হয়। এ পর্যন্ত বলেই শারমিন থেমে গেল। উঁচু দরের ফিলসফি হয়ে যাচ্ছে খাবার টেবিলে, যা মানাচ্ছে না। প্রসঙ্গ পাল্টাবার জন্যে রহমান সাহেব বললেন, তোর শ্বশুরবাড়ির অন্য লোকদের সম্পর্কে বল। কি বলবো? কে কেমন মানুষ? জানতে চাও কেন? পরিবেশটি কেমন সেজন্য জানতে চাচ্ছি। পরিবেশ চমৎকার। এক কথায় সারছিস কেন? প্রত্যেকের সম্বন্ধে আলাদা করে বল। এখন থাক বাবা। থাকবে কেন? এখনই বল। তোর শ্বশুর সাহেব কেমন মানুষ? ওই বাড়ির সবচেয়ে ভালো মানুষ। পাগলা ধরনের কিছু লোক থাকে না, যারা মনে করে পৃথিবী খুবই সুন্দর জায়গা? উনি সেই রকম একজন মানুষ, খুব সুখী মানুষ, এবং তার ধারণা পৃথিবীর সবাই তার মতো সুখী। আর তোর শাশুড়ি? খিটখিটে ধরনের মহিলা, চেঁচামেচি না করলে তার ভালো লাগে না, অকারণে চেঁচান। কেউ তাকে বিশেষ গুরুত্ব দেয় না বলে আরও রেগে যান। তার ধারণা সবাই তাকে অগ্রাহ্য করছে, সংসারের কর্তৃত্ব তার হাত থেকে চলে যাচ্ছে। সংসারের কর্তৃত্ব কার কাছে? ভাবির কাছে। পুরো সংসার তাঁর মুঠোয়, অথচ আমার শাশুড়ি তা জানেন না। কারণ ভাবি যে কি চালাক তুমি কল্পনাও করতে পারবে না। রোজ জিজ্ঞেস করবে, মা আজ কি রান্না হবে? আমার শাশুড়ি হয়তো একটা কিছু বলবেন, কিন্তু রান্না হয়তো তার আগেই হয়ে গেছে, শুধু শাশুড়িকে খুশি করার জন্যে বলা। মেয়েটার নাম যেন কি? নীলু। নীলু ভাবি। তোর সঙ্গে ভাব আছে? ওনার সঙ্গে আমার খুব একটা ভাব নেই। উনি অতিরিক্ত রকমের বুদ্ধিমতী। এত বুদ্ধিমতী কাউকে আমার ভালো লাগে না। তবে তার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই।
মেয়েটি বুদ্ধিমতী। শুধু এই কারণেই তুই তাকে পছন্দ করিস না, নাকি অন্য কোনো কারণ আছে? অন্য কোনো কারণ নেই। তাছাড়া ওনাকে পছন্দ করি না এই কথা কিন্তু আমি বলিনি বাবা। ওনাকে পছন্দ না করে উপায় নেই। মেয়েটির হাজব্যান্ড সম্পর্কে বল। শফিক বোধহয় ছেলেটির নাম, তাই না? হ্যাঁ, ওনার সঙ্গে আমার কথাই হয় না। কেন? উনি কথা খুব কম বলেন। বাবলু বলে একটা ছেলে ছিল, ওর সঙ্গে মাঝে মাঝে কথা বলতেন। এখন বাবলু নেই, আর ওনারও মুখ বন্ধ। দু ভাই তাহলে দুরকম? হ্যাঁ, উত্তর মেরু আর দক্ষিণ মেরু। বাবা, আমি উঠি? খাওয়া শেষ? হ্যাঁ, শেষ। শারমিন উঠে গেল। রহমান সাহেবের সঙ্গে বেশিক্ষণ বসতে তার ভালো লাগে না। একটা অস্বস্তি মনের উপর চাপ ফেলতে থাকে। মনে হয় এই বুঝি বাবা তাদের দুজনকে নিয়ে এমন এক প্রশ্ন করবেন যার জবাব দেয়া যাবে না। এই যে একা একা বাগানে হাঁটছে, সে জানে রহমান সাহেব তাকে লক্ষ্য করছেন, হয়তো নিজেই বাগানে নেমে আসবেন। আপা, চা। কুদ্দুস এই বাড়ির নিয়মকানুন জানে না। চা খাবার জন্যে শারমিনের আলাদা কাপ আছে। নিজের কাপ ছাড়া শারমিন খেতে পারে না। কুদ্দুস পেট মোটা একটা কাপে চা এনেছে, দেখেই রাগ লাগছে। মিষ্টি হয়েছে আপা? হ্যাঁ হয়েছে, তুমি এখন যাও। কুদ্দুস গেল না, দূর থেকে শারমিনকে লক্ষ্য করতে লাগলো। শারমিন ছোট্ট নিঃশ্বাস ফেলল। কিছু ভালো লাগছে না। জীবন যদি নতুনভাবে শুরু করা যেত, তাহলে সে কি করত? রফিককে কি বিয়ে করত? রহমান সাহেব নেমে এসেছেন, হাতের ইশারায় শারমিনকে ডাকছেন। শারমিন এগিয়ে গেল। টেলিফোন এসেছে। কে বাবা? জিজ্ঞেস করিনি, মনে হচ্ছে রফিক। শারমিন টেলিফোনের কাছে এগিয়ে গেল। হ্যাঁ, রফিকই, তবে গলার স্বরটা কেমন অন্যরকম, ঠান্ডা লেগেছে হয়তো। হ্যালো শারমিন। হ্যাঁ, সুখে আছো কিনা জানার জন্যে টেলিফোন করলাম। তার মানে? কেমন আছো? ভালোই আছি। বাড়ি ফিরে আসার কোনো পরিকল্পনা কি তোমার আছে? বাড়িতেই তো আছি। এই বাড়ি নয়, তোমার নিজের বাড়ির কথা বলছি। শারমিন ঠান্ডা গলায় বলল, আমার তো মনে হয় এটা আমার নিজেরই বাড়ি, অন্য কারোর নয়। আজকাল তাহলে জীবন সম্পর্কে নতুনভাবে চিন্তাভাবনা শুরু করেছ? যা বলতে চাও সহজ করে বলো, এত পেঁচিও না। কি বলতে চাও তুমি? কিছু বলতে চাই না। বেশ, তাহলে টেলিফোন রেখে দিই। তুমি কবে আসবে? জানি না কবে আসবো, ইচ্ছে হলেই আসবো। মনে হচ্ছে খুব সহজে ইচ্ছে হবে না। শারমিন কথা বলল না। রফিক বলল, তোমার বিদেশ যাত্রার কত দূর? বেশ অনেক দূর। যাচ্ছই তাহলে? সে তো তুমি জানো, তোমাকে আগেই বলেছি। আমার ইচ্ছে নয় তুমি যাও। তোমার ইচ্ছা অনিচ্ছার কথা এখানে উঠছে কেন? যাচ্ছি তো আমি, তুমি তো যাচ্ছ না। তোমার যাবার ব্যাপারে আমার কিছু বলার থাকবে না? না, থাকবে না। তুমি বোধহয় ভুলে যাচ্ছ তুমি আমার স্ত্রী। না, ভুলিনি। তুমি আমাকে ভুলতে দিচ্ছ না, সারাক্ষণই মনে করিয়ে দেবার চেষ্টা করছো। মনে হচ্ছে আমাকে তুমি ভুলে যেতে চাও। শারমিন জবাব না দিয়ে টেলিফোন নামিয়ে রাখল। তার মনে হলো সামনের সময়টা খুব খারাপ, এই সময় পার করা সহজ হবে না। সে নিঃশব্দে ছাদে উঠে গেল। নিজেকে খুব একা লাগছে, এরকম কখনো লাগে না।
আজ মনে হচ্ছে এই বিরাট বাড়িতে সে ছাড়া আর কেউ নেই।